সকাল হতেই শুভর খিদের চোটে ঘুম ভেঙে যায়। সারা রাত শুধু ওই হাফ প্যাকেট বিস্কিট ছাড়া আর কিছুই খায়নি সে। তাই সকালে উঠেই সে চিন্তার পাহাড় নিয়ে বসে থাকে। অজানা শহর, তার একমাত্র বন্ধু বিধান ছাড়া সে আর কাউকে চেনে না, কোথাও যাওয়ার জায়গাও নেই। দ্বিতীয়ত তার ফোনটাও খারাপ হয়ে পড়ে আছে, তাই তার এই দুরবস্থার কথা তার বন্ধুকে যে জানাবে সেই উপায়ও নেই। তৃতীয়ত তার কাছে একটা টাকাও নেই যেই শহরে খেয়ে পড়ে বেঁচে থাকবে। তাহলে কি সে ঘরে ফিরে যাবে? না না, এ কথা স্বপ্নেও ভাবতে পারবে না। এত টাকা চুরির অপরাধে তার বাবা তাকে জ্যান্ত পুঁতে ফেলবে। না না না, তার থেকে এখানেই না খেতে পেয়ে মরবো তাও ভালো। কোনোভাবে ফোনটা যদি ঠিক করা যেত তাও একটা উপায় ভাবা যেত। আসলে এত মাথা মোটা আমি কারো নাম্বারও মনে রাখিনি যে অন্য কাউকে কল করে একটা কিছু ব্যবস্থা করব। এখন করবোটা কি এত রাতে? এত সব ভাবনার মাঝে তার চোখে পড়ে সামনে একটা লরি থেকে কিছু বস্তা লোড আনলোড করা হচ্ছে। শুভ বলে ওঠে, সারভাইভ করার রাস্তা পেয়ে গেছি মনে হচ্ছে। সে চলে যায় লরির কাছে। একটা লোক দাঁড়িয়ে কত মাল লোড হচ্ছিল আনলোড হচ্ছিল এসব হিসেব করছিল। শুভ তার কাছে গিয়ে বলে, দাদা কিছু কাজ হবে? লোকটা তার দিকে না দেখেই না বলে দিল। শুভ দেখেই অবাক। সবসময় সে যেটা ভাবে তার ঠিক উল্টোটা হয়। শুভ আবার বলে, দাদা দয়া করে আমায় কিছু কাজ দিন, দুদিন না খেয়ে আছি। যতক্ষণ না কাজ দেবেন আমি কিন্তু এখান থেকে যাব না। আচ্ছা, মুশকিলে পড়লাম। ঠিক আছে ঠিক আছে, তুমি কাজ পারবে তো? দেখে তো মনে হচ্ছে না এই কাজ কোনোদিন করেছো বলে। আমি পারবো পারবো, বলুন কি করতে হবে বলুন। যাও, ওখানে বস্তাগুলো আনলোডিংয়ের কাজে লেগে পড়ো, যাও যাও। শুভ প্রথম বস্তা কাঁধে নিতেই বসে পড়ে মাটিতে। দেখেছ, আমি বলেছিলাম তুমি পারবে না। না না, পারবো পারবো পারবো। এই বলে শুভ বস্তাটা মাথায় উঠিয়ে আনলোডিংয়ের কাজ করতে থাকে। সারাদিন কাজ করার পর একটা জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিল শুভ। আর তখনই সেই লোকটা এসে শুভকে 500 টাকা এগিয়ে দিয়ে বলে, এই নাও আজকের মজুরি। টাকাটা পেয়ে শুভ খুব খুশি হয়ে যায়। অ্যাটলিস্ট এত পরিশ্রমের পর আছে একটু পেট ভরে খেতে পারবে। শুভর হঠাৎ মায়ের কথা মনে পড়ে যায়। কেমন করে তার মা খাওয়ার জন্য তার পিছনে পিছনে ঘুরত, আর শুভ সেই খাবার নষ্ট করে চলে যেত। কিন্তু আজ শুভ খাবারের আসল স্বাদ বুঝতে পেরে গেছে। সেই লোকটা বাকি মজুরদের কাছে গিয়ে সবাইকে 500 টাকা করে দিতে থাকে। 500 টাকা পেয়ে মজদুরগুলো বলে ওঠে, কি হলো? 500 করে কেন? আমাদের তো 600 করে কথা হয়েছিল। হ্যাঁ হয়েছিল, সেটা 5 জনের, কিন্তু একজন তো বেশি কাজ করলো তাই ওকে ভাগ দিয়েছি। দেখো, তুমি কিন্তু আমাদের সাথে বেইমানি করছো ছোট মালিক। কি বললি? আমি বেইমান? এই বলে ছোট মালিক সপাটে চড় লাগিয়ে দেয় মজদুরটার গালে। মুখ সামলে কথা বল, বেশি অসুবিধা থাকলে যা মালিকের সাথে গিয়ে কথা বলতে যা। ভাত ছড়ালে কাকের অভাব হয় না, বুঝেছিস? এই বলে লোকটা গটগট করে হেঁটে চলে যায়। এদিকে মজদুরগুলো প্রচণ্ড রেগে যায়। আজ একটা ছেলের জন্য ছোট মালিকের কাছে মার খেতে হলো। শুভ যেখানে বসে বিশ্রাম নিচ্ছিল সেখানে দল বেঁধে ওরা চলে আসে। শুভ তখন আনমনে বাড়ির কথা ভাবছিল। একটা লোক বলে, ওই টাকা দে। কিসের টাকা? ছোট মালিক যে টাকাটা তোকে দিয়েছে সেই টাকাটা দে। কেন দেব? আমার কষ্টের টাকা আমি তোমাদের কেন দেব? দিবি না? ওই ধত্তকে। 4 জন লেবার এসে শুভর হাত পা সব ধরে ওকে মাটিতে শুয়ে ফেলে। আর একজন শুভর বুকের উপর বসে বলে, এক তো তোর জন্য ছোট মালিকের কাছ থেকে আমাকে মার খেতে হয়েছে, তার উপর আমাদের ভাগের টাকা খেয়ে আমার উপরে গরম দেখাচ্ছিস মাদার জাত। এই বলে শুভকে একের পর এক ঘুষি মারতে থাকে আর হাত থেকে 500 টাকাটা ছিনিয়ে নেয়। সারাদিন পরিশ্রম করার পর শুভর শরীরে এতটাও শক্তি ছিল না যে একা 5 জন মানুষের সাথে লড়াই করবে। ঠিক এমন সময় কোথা থেকে সেই বাচ্চা কুকুরটা এসে একটা মজদুরের পায়ে হঠাৎ জোরে কামড়ে দেয়। লোকটা চিৎকার করে ওঠে, আর একটা মজদুর তাকে ছাড়াতে গেলে কুকুরটা তার হাতেও কামড়ে দেয়। শুভ এদিকে একটু সামলে উঠেই সপাটে একজনকে একটা লাথি আর একজনকে ঘুষি মারে। লোকগুলো শুভর এই রকম ভয়ানক রূপ দেখে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। শুভ একটা দীর্ঘশ্বাস ফেলে সেখানেই শুয়ে পড়ে। নিজের শরীরটা নাড়ানোর মতো শক্তিও তার অবশিষ্ট ছিল না। আর সেই বাচ্চা কুকুরটা শুভর চারপাশে ঘুরতে থাকে, যেন সে তাকে গার্ড দিচ্ছে। গত 2 দিন ধরে শুভ কিচ্ছু খায়নি। তারপর এত কঠোর পরিশ্রম। জীবনে প্রথমবার এরকম পরিস্থিতিতে তার শরীর যেন অবসন্ন হয়ে পড়েছে। ধীরে ধীরে চোখের সামনে সব ঝাপসা হয়ে যাচ্ছে। চেষ্টা করেও আর চোখ খুলে রাখতে পারছে না সে। আস্তে আস্তে শুভ অজ্ঞান হয়ে যায়। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে।
একটা চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ে শুভ। একটু ধাতস্থ হতেই জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, ও ও তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। ভাগ্যিস ভাগ্যিস এগুলো স্বপ্ন ছিল, নাহলে তো এই 5 জন মজদুর মিলে আমাকে মেরেই ফেলতো। এরপর শুভ তার চারপাশে দেখে হঠাৎ বলে ওঠে, 1 মিনিট, আমি কোথায়? উপরে তাকাতেই দেখতে পেল বড় একটা চ্যান্ডেলিয়ার লাগানো আছে। ঘরের দেওয়ালে বড় বড় পেন্টিং লাগানো। ঘরের আসবাবপত্রগুলো হলুদ রঙের আলোতে যেন সোনার বলে মনে হচ্ছে। গোটা ঘরটার কারুকার্য দেখে শুভর মনে হতে লাগলো সে যেন কোনো রাজবাড়িতে রয়েছে। কিছুক্ষণের জন্য বুঝতে পারল না কোনটা স্বপ্ন, যেটা সে একটু আগে দেখেছে নাকি যেটা সে এখন দেখছে। কিছু বুঝতে না পেরে সে মাথা চুলকাতে গেলে হঠাৎ তার হাতে ব্যথা অনুভব হয়। যখন শুভ তার নিজের হাতের দিকে তাকিয়ে দেখে ব্যথার জায়গায় মলম লাগানো, সে তাড়াতাড়ি আয়নাতে গিয়ে দেখে মাথায় আর হাতে ব্যান্ডেজ করা, নাকে গলার কিছু জায়গায় অ্যাডহেসিভ ব্যান্ডেজ লাগানো। শুভ কিছু বুঝতে পারে না তার সাথে এগুলো হচ্ছেটা কি। সে কি কিডন্যাপ হয়ে গেছে? কিডন্যাপ হলে তো এত ভালো জায়গায় কেউ রাখে না, তাহলে কোথায় সে? এইসব ভাবতে ভাবতে সে পুরো ঘরটা ঘুরে দেখতে থাকে। না, এটা তো কোনো ঘর নয়, স্বপ্নপুরী। শুভ ঠাকুমার কাছে গল্প শুনেছে ইন্দ্রের মহল নাকি ঠিক এই রকম দেখতে হয়। তাহলে কি সে মারা গেল? এটা ভেবেই সে চমকে উঠে বলতে থাকে, হ্যাঁ, আমি মারা গেলাম এত তাড়াতাড়ি? আমি কি ইন্দ্রের মহলে চলে এসেছি? হঠাৎ পাশ থেকে একটা শব্দ ভেসে আসে। আপনি উঠে পড়েছেন? এই নিন, কিছু খেয়ে নিন। শুভ পিছনে ঘুরতেই দেখতে পায় ডক্টর মীরাকে ডাইনিং টেবিলে খাবার রাখতে রাখতে কথা বলছে। তাকে দেখে শুভ চোখ বড় বড় করে শুধু তাকিয়ে থাকে। কিন্তু টেবিল ভর্তি ভালো ভালো খাবারের গন্ধে শুভর খিদের কথা মনে পড়ে যায়। সে আর অন্য কিছু না ভেবে চটপট টেবিলে বসে পড়ে খাওয়ার জন্য। কিন্তু খাবার তুলতে গেলে হঠাৎ তার হাত কাঁপতে থাকে। হাত এতটাই কাঁপছিল যে সে খাবারটা মুখে নিতে পারছিল না। শুভ তার এই হঠাৎ হাত কাঁপার ব্যাপারটা বুঝতে পারল না। মীরা কিন্তু এটা দেখে বুঝে যায় মানুষ যখন অতিরিক্ত পরিশ্রম করে তখন নার্ভাস সিস্টেমে বেশি প্রেশার পড়ার কারণে অথবা অতিরিক্ত চিন্তার কারণে এমনটা হয়ে থাকে। মীরা বলে, আচ্ছা, আপনি একটু চুপচাপ বসুন না। কথাটা বলে সে নিজে পাশে বসে শুভকে খাইয়ে দিতে থাকে। শুভ মীরার দিকে শুধু নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মনে পড়ে যায় এমনভাবে তার মা তাকে খাইয়ে দিত, মীরাও তাকে এমনভাবে খাইয়ে দিচ্ছে। এই স্বার্থপর শহরে শুভ প্রথম কোনো মানুষকে দেখল যে নিঃস্বার্থভাবে তাকে সাহায্য করছে। মীরা জিজ্ঞাসা করে, আপনি অমনভাবে চোট খেয়ে গাছতলাতে কেন শুয়েছিলেন? আর আপনি হাসপাতাল থেকে এমনভাবে চলে এলেন কেন? আপনাকে কত খুঁজেছি জানেন? ভাগ্যিস ওই কুকুরটা ছিল, ও না থাকলে আপনি হয়তো আর বাঁচতেন না। কুকুর? কোন কুকুর? এমন সময় পাশ থেকে একটা কুকুর চিৎকার করে ওঠে আর শুভকে দেখে লেজ নাড়াতে থাকে। মীরা বলে, হঠাৎ করে আমার গাড়ির সামনে দেখি একটা বাচ্চা কুকুর চলে এসছে। আমি হর্ন মারি, কোনো মতেই সরে না। তারপর গাড়ি থেকে নেমে তাড়াতে গেলে দেখি আমার কাপড় টেনে টেনে আপনার কাছে নিয়ে আসে। এসে দেখি আপনার এই ক্ষতবিক্ষত অবস্থায় গাছের নিচে আপনি পড়ে আছেন। শুভ এবার সব বুঝতে পারে সে কিভাবে এখানে এলো। আর সে এতক্ষণ যেটাকে ইন্দ্রের মহল ভাবছিল সেটা তাজ হোটেলের ভিতরে রুম। শুভ মনে মনে ভাবে, মজদুরগুলোর সঙ্গে মারপিট করার পরে তাহলে মীরা ম্যাডামই আমাকে রুমে এসে ব্যান্ডেজ করে দেয়। বাবা, কি ভালো। কি হলো, চুপ করে আছেন যে? কিছু বলুন। আচ্ছা ঠিক আছে, থাক, আজকে থাক, আজকে আপনি বিশ্রাম নিন, কিছু বলতে হবে না, পরে শুনবো, সবটা আপনার কাছ থেকে পরে শুনবো। এই বলে খাওয়ানো শেষ করে শুভকে বেডরুমে পৌঁছে দেয়। শুভ যেতে যেতে মীরাকে জিজ্ঞেস করে, আচ্ছা, ওই মহিলার খবর কি? ভালো। এবার শুভকে বেডে শুয়ে দিয়ে লাইট অফ করে দেয় মীরা। আচ্ছা, এবার ঘুমিয়ে পড়ুন, গুড নাইট। শুভ বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে শুভর ঘুম ভাঙে একটা আওয়াজ শুনে। একটা মেয়ে একটু জোর গলায় বলছে, তুই কি রে মীরা, আমি একদিন রুমে ছিলাম না আর তার মধ্যে তুই এত কিছু ঘটিয়ে ফেলেছিস। তোর মুখে পুরো ঘটনা শোনার পর আমার ভেবেই হাসি পাচ্ছে যে যাকে আমরা আমির জাদা ভেবেছিলাম সে রাস্তায় শুয়ে থাকা একটা ভিখারি বেরোলো। হ্যাঁ, আর তুইও সেই ভিখারিকে রুমে নিয়ে চলে এলি।
তুই কি রে মীরা, এই যুগে এত সহজ সরল কেউ হয়? তুই জানিস না মীরা, এদের মতলব ভালো হয় না, নিশ্চয়ই চুরির ধান্দা নিয়ে এসেছে। তুই একটু আস্তে কথা বলবি নেহা। শুভ পাশের রুমে ঘুমোচ্ছে, হ্যাঁ? ও শুনলে কি ভাববে বলতো? আর ও নিজের থেকে আসেনি, আমি নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছিস সেটাই তো জিজ্ঞাসা করছি। হেল্প করার ইচ্ছে ছিল, কিছু টাকা দিয়ে দিতিস, কিন্তু একটা অচেনা রাস্তার ভিখারিকে এখানে কেন নিয়ে এসেছিস? এইসব কথাগুলো শুভ স্পষ্ট শুনতে পাচ্ছিল। আর যাই হোক, এত অপমানের পরে আর এখানে এক মুহূর্ত থাকা চলে না। তাই কাউকে কিছু না বলেই বাচ্চা কুকুরটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। শুভ হোটেল থেকে বেরিয়ে অনেকটা চলার পর একটা বড় মন্দির দেখতে পায় এবং সেখানেই বিশ্রাম নেবে বলে চিন্তাভাবনা করে। আর এদিকে মীরা রুমে গিয়ে দেখে শুভ রুমে নেই, বাচ্চা কুকুরটাও নেই। মীরা ছুটে গিয়ে রিসেপশনে জিজ্ঞাসা করে, আপনি কুকুর সঙ্গে নিয়ে কোনো ছেলেকে যেতে দেখেছেন? ইয়েস ম্যাম, 10-15 মিনিট হলো একটা ছেলে কুকুর হাতে নিয়ে বেরিয়ে গেছে। মীরা তাড়াতাড়ি বাইরে গিয়ে শুভকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও না পেয়ে হতাশ হয়ে ফিরে আসে। মীরাকে এমন অবস্থায় দেখে নেহা বলে, কি রে, কোথায় গেছিলি? তোর জন্য শুভ চলে গেছে। কোথায় আর যাবে, দেখ কোনো গাছের নিচে বসে ভিক্ষা করছে হয়তো। জিনিসপত্রগুলো দেখে নিস ভালো করে, কোনো কিছু চুরি যায়নি তো। আর এদিকে শুভ মন্দির থেকে 2টো প্রসাদের প্যাকেট নিয়ে আসে, একটা নিজে খায় আর একটা বাচ্চা কুকুরটাকে খেতে দেয়। শুভ কুকুরটাকে বলতে থাকে, জানিস, এই দুনিয়ায় এক নিমেষে ভালোকে খারাপ আর খারাপকে ভালো বানিয়ে দেয়। আর বাকি মানুষদের কাছে আসল সত্যি একটা গোপন রহস্য হয়ে থেকে যায়, বুঝলি কি না? যেখানে স্বার্থপর দুনিয়াতে কেউ কারণ নয়, এখানে দেখ, তুই একমাত্র অজানা শহরে আমার সাথী হয়েছিস। তুই আজ থেকে আমার বন্ধু, ওই বিকাশের থেকে তো অনেক ভালো। আচ্ছা, তোর একটা নাম দিলে কেমন হয়? দেখ, তুই খ্যাপা, আমিও খ্যাপা, আমি একা, তুইও একা। ম্যাডলি নামটা কেমন? নাম শুনে কুকুরটা আনন্দে লেজ নাড়াতে নাড়াতে ডাকতে থাকে। হে, ভালো লেগেছে, লেজ নাড়ছে। ম্যাডলি, ম্যাডলি আয় দেখি। শোনা ম্যাডলি, শোনা। বন্ধু, আজ থেকে আমরা বন্ধু। মন্দিরের পাশের একটা ছোট দোকানে শুভ একটা কাজ জুটিয়ে নেয়। ঠিক করে যতদিন না মোবাইল সারানোর টাকা জমে যাচ্ছে ততদিন সেই মন্দিরে থেকেই কাটিয়ে দেবে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন শুভ সকালে মন্দিরের সামনে বসে পূজা দেখছিল। হঠাৎ করে ম্যাডলিকে সাথে নিয়ে একটা পিলারের পিছনে লুকিয়ে পড়ে। শুভর পিছন থেকে একটা আওয়াজ ভেসে আসে। কি হলো, আপনি এমন আমাকে দেখে লুকিয়ে পড়লেন যে? শুভ পিছন ফিরতেই দেখে মীরা দাঁড়িয়ে আছে, হাতে পূজার থালা নিয়ে। শুভ একটু হেসে বলে, না না, লুকোবো কেন? আপনি কি বাঘ ভাল্লুক নাকি যে আপনাকে দেখে লুকোবো? আমি যে দেখলাম আপনি আমাকে দেখে ফট করে লুকিয়ে পড়লেন। আরে কই না তো। আরে এখানে তো সকালে সবাই সূর্য প্রণাম করে, আমিও তাই করছিলাম। আচ্ছা, সূর্য প্রণাম করছিলেন, তাও আবার পিলারের পেছনে। বেশ, আপনি তো দেখছি মিথ্যেটাও গুছিয়ে বলতে পারেন না, আপনার যে কি হবে। আচ্ছা, আপনি সেদিন আমাকে না বলে এমন চলে গেলেন কেন? জানেন কোথায় কোথায় খুঁজেছি আপনাকে। এত মন খারাপ হয়ে গেছিল, তাই তো মন ভালো করার জন্য আজকে মন্দিরে এসেছি পুজো দিতে। এসে দেখি আপনি আমাকে দেখে আবার লুকিয়ে যাচ্ছেন। আচ্ছা তাই নাকি? তা আপনি আমায় খুঁজছিলেন কেন? আপনাকে নিয়ে যাব বলে। নিয়ে যাবেন আমাকে? কেন, কোথায়? সেটা গেলেই দেখতে পাবেন। এই বলে মীরা শুভর হাত ধরে টেনে তার গাড়ির দিকে হাঁটা লাগায়। ম্যাডলিও শুভর পিছে পিছে দৌড়তে থাকে। মীরা তার গাড়ি করে শুভকে একটা বাংলোতে নিয়ে আসে। শুভ বাংলোটা দেখে বলে, মীরা ম্যাডাম, আপনার এত বড় বাড়ি? এই বাংলোটা হলো আমার এক দূর সম্পর্কের কাজিনের। ও প্রায় কাজের সূত্রে দেশের বাইরে থাকে, তাই এটা এখন আমি ইউজ করি। শুভ এত বড় বাংলো এর আগে কোনোদিন দেখেনি, তাই সে ঘুরে ফিরে পুরো বাংলোটা ভালো করে দেখতে থাকে। কি নেই সেখানে? বড় লাক্সারি রুম, করিডোর, সুইমিং পুল, গার্ডেন, পার্কিং লট, আরও অনেক কিছু। শুভ বলে, বাবা ম্যাডাম, এত বড় বাড়িতে আর কাউকে দেখছি না তো। ফার্স্টলি তো তুমি আমাকে ম্যাডাম ডাকাটা প্লিজ বন্ধ করো। আর এখানে কেউ থাকে না, একজন শেফ আছে আর 2টো মালি আছে যারা ঘর দেখাশোনা করে, দ্যাটস ইট। তাহলে
এত বড় বাড়িতে আপনি একা থাকেন মীরা ম্যাডাম? মীরা। শুভর মুখে মীরার ডাকটা শোনার পর মীরা একটু হেসে বলে, একা কেন, তুমিও থাকবে। কথাটা শুনে শুভ হাঁটা থামিয়ে দেয়। কি হলো, থমকে গেলে কেন? না না মীরা, আমি এখানে থাকতে পারবো না। কিন্তু কেন? শুভ কিছু না বলে চুপ করে থাকে খানিকক্ষণ। দেখো, আমি জানি তুমি নেহার কথা শুনে খুব কষ্ট পেয়েছো, তাই এমন বলছো। বিশ্বাস করো, নেহা মোটেই না ওরকম মেয়ে নয়। ও শুধু বাইরের লোককে না বিশ্বাস করতে পারে না। দেখবে তোমার সাথে যখন ওর বন্ধুত্ব হয়ে যাবে, তখন ও তোমার সাথে ভালোভাবে কথা বলবে। মীরা আবার বলে ওঠে, আচ্ছা তোমার স্টোরি শোনাও, তারপর না হয় চলে যাও। কি স্টোরি? এই যে তুমি কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়, কি করো, কে কে আছে তোমার বাড়িতে, ব্যাস এইটুকু। তারপর তুমি চলে যেতে পারো। প্লিজ প্লিজ প্লিজ, না বলে যেও না। মীরার এইরকম মিষ্টি রিকোয়েস্টে শুভ মানা করতে পারে না, হেসে বলে, আচ্ছা ঠিক আছে। এরপর চা খেতে খেতে শুভ তার পুরো লাইফের ঘটনা মীরাকে বলে। সে কেন কলকাতাতে এসেছে, তার বাড়ি কোথায়, সে কি চায় ইত্যাদি। এইসব শুনে মীরা শুধু শুভর দিকে তাকিয়ে থাকে। এতদিন শুভ সবার প্রেমে পড়ে যেত, আজ প্রথমবার শুভকে দেখে কেউ তার প্রেমে পড়ে গেছে। শুভ একটু গলা খাঁকড়ে বলল, হ্যালো মীরা, কোথায় হারিয়ে গেলেন? শুভর ডাকে মীরার চেতনা ফিরে এলো। উঠে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, তোমার বন্ধু যতদিন না গ্রাম থেকে ফিরছে তুমি এখানেই থাকবে, আর তুমি কিন্তু কোনোভাবেই মানা করতে পারবে না। প্লিজ প্লিজ প্লিজ। এবারও শুভ মীরার মিষ্টি জেদের সামনে হেরে যায়। শেষে শুভ রাজি হয়ে যায় সেখানে থাকতে। আচ্ছা তাহলে আমি এখন আসছি, আমাকে তো হসপিটাল যেতে হবে। দেখেছো, তোমার কথা শুনতে শুনতে অনেকটা লেট হয়ে গেল। কথাটা বলে মীরা সেখান থেকে চলে যায়। আর শুভ এত বড় বাংলোতে একা একা ঘুরতে থাকে। এদিকে হাসপাতাল থেকে বেরোতে বেরোতে মীরার বেশ অনেকটাই দেরি হয়ে গেল। বাংলোতে পৌঁছেই মীরা প্রথমে শুভর ঘরে গেল ওকে দেখার জন্য, কিন্তু ঘরে গিয়ে দেখে শুভ সেখানে নেই। এত রাতে শুভ কোথায় গেল? নাকি আমার যাওয়ার পর শুভ বেরিয়ে গেছে? রামু কাকাকে এতবার করে বুঝিয়ে গেলাম আমি না আসা পর্যন্ত ওকে একদম কোথাও না ছাড়তে, কোনো অসুবিধা হলে আমাকে যেন সঙ্গে সঙ্গে জানায়, তাও আমাকে জানালো না। এইসব ভাবতে ভাবতে মীরা সোফাতে বসে পড়ে। এই নিন জলটা খান। হঠাৎ শুভর গলা শুনে চমকে ওঠে মীরা। তুমি তুমি কোথায় ছিলে? আমাকে না দেখতে পেয়ে কি ভাবলেন আমি পালিয়ে গেছি? হ্যাঁ, শুভ যাকে কথা দেয় সে কথা ভাঙে না। এই নিন জলটা খান, আপনাকে একটু টেন্স দেখাচ্ছে। মীরা এক নিঃশ্বাসে জলটা খেয়ে নেয়। ব্যাস, এবার চলুন খেয়ে নেবেন। আরে আপনার জন্য অপেক্ষা করতে করতে আমারও তো খিদে পেয়ে গেছে। পেটে ছুঁচো হাতি সব একসঙ্গে ডন মারছে। চলুন চলুন। এই কথা শুনে মীরা একটু অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত কেউ খাবার নিয়ে তার জন্য অপেক্ষা করেনি। তাই একটু বিস্ময়ের সুরে বলে, তুমি খাওনি কেন? বন্ধু বলে ভাবেন আর বন্ধুকে ছাড়াই একা একা খেয়ে নেব? কি ভাবেন তো আমাকে বন্ধু? শুভর কথা শুনে মীরার চোখের কোণটা অজান্তেই ভিজে যায়। একটু হেসে বলে ওঠে, অবভিয়াসলি ভাবি, কেন ভাববো না। এরপর দুজনে খেতে বসে ডাইনিং টেবিলে। খেতে বসেই শুভ দেখে মীরার দুটো আঙুলে ব্যান্ডেজ করা। আপনার হাতে কি হয়েছে? ও কিছু না, আজকে একটু হাত কেটে গেছে, দ্যাটস ইট। এটা শুনে মীরার কাছ থেকে খাবারের প্লেটটা উঠিয়ে নিয়ে শুভ নিজের হাতে খাবার নিয়ে মীরার সামনে তুলে ধরে। এই নিন এই নিন, হাঁ করুন তো। এই তো। মীরাও বাচ্চা মেয়ের মতো হাঁ করে শুভর হাতে মাখানো ভাত খেয়ে নেয়। খেতে খেতে মীরার চোখে জল চলে আসে, কারণ এর আগে তাকে এমন করে কেউ কখনো খাইয়ে দেয়নি। মীরার মা বাবা দুজনেই বড় বিজনেসম্যান, বেশিরভাগ সময়ে ইউএসএতে থাকেন। তাদের কাছে এত সময় ছিল না মীরার খেয়াল রাখার মতন। মীরা ছোটবেলা থেকেই আয়ার কাছে মানুষ। ভালোবাসা কি জিনিস এতদিন সে জানত না। তাই আজ যখন শুভ তাকে নিজের হাতে ভালোবেসে খাইয়ে দিচ্ছে, তখন সেই ভালোবাসা দেখে মীরা তার চোখের জল আর ধরে রাখতে পারে না। মীরা এর আগে ভাত তো অনেকবার খেয়েছে, কিন্তু এত মজা কোনো দিন পায়নি। আজ যেন সেই ভাতে আলাদাই স্বাদ পাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে পরস্পরকে গুড নাইট বলে যে যার রুমে চলে যায়। মীরা সারা রাত শুভর কথা ভাবতে থাকে, যেন সে চোখ বন্ধ করলেই শুভকে দেখতে পাচ্ছে।
পরের দিন সকালে মীরা আগে থেকেই ডাইনিং টেবিলে শুভর জন্য অপেক্ষা করছে ব্রেকফাস্ট নিয়ে। শুভকে দেখতেই মীরা বলে ওঠে, গুড মর্নিং। গুড মর্নিং। তাড়াতাড়ি এসো, আমরা ব্রেকফাস্ট করে নিই। আজ আমার আবার একটু সকালে ডিউটি আছে। মীরা শুভর হাতেই খাবার খাবে বলে সকালে উঠে ডাইনিং টেবিলে বসে তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু শুভ এত কিছু না ভেবে ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করতে থাকে। এদিকে শুভ একাই খেয়ে যাচ্ছে আর মীরা শুধু শুভর দিকে তাকিয়ে আছে। শুভ লক্ষ্য করে মীরা কিছু খাচ্ছে না, চুপচাপ বসে আছে। কি হলো মীরা, তুমি খাচ্ছ না কেন কিছু? মীরা তার কাটা আঙুল দেখাতেই শুভর খেয়াল হলো। এরপর সে আর দেরি না করে মীরাকে খাইয়ে দেয়। মীরা শুভর হাতে খাবার খেয়ে যেন একটা পরম তৃপ্তি লাভ করে, যার কোনো মূল্য হয় না। মীরা ব্রেকফাস্ট শেষ করে হাসপাতালের জন্য বেরিয়ে পড়ে। দুপুর হতে না হতেই মীরা আবার এসে হাজির। মীরাকে এই অসময় দেখে শুভ জিজ্ঞাসা করে, এ কি, তুমি এখন চলে এলে? আজ হাসপাতাল থেকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে নাকি? লাঞ্চ ব্রেক চলছে তো, আমি আবার টিফিনটা এখানেই ভুলে ফেলে গেছি, তাই জন্যেই। ও, তোমার লাঞ্চ হয়ে গেছে? না আমার হয়নি, এক্ষুনি করবো ভাবছিলাম। ভালো হয়েছে তুমি চলে এসছো। তাহলে একসঙ্গে লাঞ্চ করতে বসি নাকি? তারপর দুজনে লাঞ্চ করতে বসে যায়। এবারও মীরা চুপচাপ বসে থাকে, আর তাকে চুপচাপ বসে থাকতে দেখে শুভর মনে পড়ে যায়, আরে মীরার হাত তো কেটে গেছে। তাই শুভ মীরার দিকে হাতে নেওয়া খাবারটা বাড়িয়ে দেয়। মীরাও বাচ্চা মেয়ের মতো শুভর হাতে খেতে থাকে। শুভকে দেখে মুচকি মুচকি হাসতে থাকে। পরের দিন মীরা হসপিটালে যাওয়ার সময় শুভ মনে করিয়ে দেয় টিফিন নিয়ে যাওয়ার জন্য, যাতে তাকে কষ্ট করে এত দূরে আসতে না হয়। এই মীরা মীরা মীরা, দাঁড়াও দাঁড়াও, আরে টিফিনটা নিতে ভুলে যাচ্ছিলে তো। ও আচ্ছা আচ্ছা, ধ্যাত ভাল লাগে না, এবার যে কি বাহানা দিয়ে বাড়ি আসবো। কিছু বললে মীরা? মীরা টিফিনটা হাতে নিয়ে হেসে বলে, কই না তো, ঠিক আছে, বাই। বলে মীরা হসপিটালে চলে যায়। কিন্তু সেদিনও দুপুরবেলা মীরাকে ঘরে ঢুকতে দেখে শুভ একটু চমকে যায়। কি হলো, তুমি চলে এলে যে? কিছু হয়েছে? কই না তো, কি হবে? অ্যাকচুয়ালি আমার টিফিনটা না হাত থেকে পড়ে গিয়ে সব খাবার নষ্ট হয়ে গেছে। তাই চলো আমরা চটপট খেয়ে নিই, আমাকে তো আবার হসপিটাল ফিরে যেতে হবে। এরপর শুভ মীরাকে খাইয়ে দেয়। মীরাও খেতে খেতে শুভকে দেখতে থাকে। এরপর থেকে প্রত্যেক দিনই একই ঘটনা। যে মেয়ে হাসপাতাল ছেড়ে আসতেই চাইতো না, সে আজকাল হসপিটালে যেতেই চাইছে না। গেলেও বাড়ি কখন আসবে, শুভর সাথে কখন দেখা হবে, শুভর হাতে কখন খাবার খাবে, এই সব চিন্তা করে মনে মনে হেসে যায়। এর মধ্যে শুভকে একটা নতুন ফোন গিফট করেছে মীরা, যাতে মীরা যখন ইচ্ছে শুভর সাথে কথা বলতে পারে। এইভাবে আরও কিছুদিন পেরিয়ে যায়। শুভ আর মীরা এখন খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। তাদের মধ্যে হালকা হাসি ঠাট্টা মজা সবকিছু লেগেই থাকে। একদিন শুভ আর মীরা দুজন বসে কথা বলছিল, এমন সময় কলিং বেলটা বেজে ওঠে। কেউ এসেছে মনে হচ্ছে, দাঁড়াও, কে এসেছে আমি দেখে আসি। মীরা দরজাটা খুলতেই দেখে একজন চশমা পরা শ্যাম বর্ণের টাকমাথা মোটা লোক দাঁড়িয়ে আছে। লোকটা বলে, শুভ আছে? না, এখানে কোনো শুভ থাকে না। বলে মীরা লোকটার মুখের উপর গেটটা বন্ধ করে দেয়। আবার কলিং বেল বেজে ওঠে। মীরা গেট খুলতেই লোকটা বলে, কিন্তু শুভ তো এই অ্যাড্রেসই আমাকে দিল। এখানে কেউ থাকে না, আপনি জানতো। এবার লোকটা দূর থেকে দেখে নেয় শুভ সোফাতে বসে আছে। শুভকে দেখতে পেয়ে লোকটা চিৎকার করে, শুভ, শুভ! মীরা তাকে তাড়ানোর চেষ্টা করে বলে ওঠে, আপনাকে বলছি না এখানে কোনো শুভ থাকে না। শুভ তার বন্ধুর গলা শুনতে পেয়ে ছুটে চলে আসে। বিধান, তুই তুই এতদিন পর এলি? বিধানকে দেখে শুভ খুব খুশি হয়। শুভ বিধানের সাথে মীরার পরিচয় করিয়ে দিয়ে বলে, আরে তোকে সবসময় ফোনে যার কথা বলতাম না, ইনি হচ্ছেন সেই ডক্টর মীরা। বিধান না চাইতেও হাত জোর করে বলে, নমস্কার ম্যাডাম। নমস্কার। মীরা, আমি তোমাকে যে বন্ধুর কথা বলেছিলাম, এই সে আমার ছোটবেলার বন্ধু, এখন এখানে সেটেলড, একটা গ্যারেজও আছে। মীরা চুপ করে বসে থাকে, কোনো উত্তর দেয় না। শুভ বুঝতে পারে না হঠাৎ মীরার আবার কি হলো। বিধান আসতেই শুভ তার রুম থেকে ব্যাগপত্র গুছিয়ে বিধানের সাথে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। যাওয়ার আগে মীরার সাথে দেখা করে বলে, এই অজানা শহরে কেউ এত ভালো হতে পারে সেটা তোমাকে না দেখলে আমি জানতে পারতাম না। তুমি যে উপকার করেছো আমার, তার ঋণ আমি কোনোদিনও শোধ দিতে পারবো না মীরা। থ্যাঙ্কস আ লট ফর এভরিথিং। থ্যাঙ্কস আ লট সব কিছুর জন্য।
শুভ পকেট থেকে মোবাইলটা বের করে বলে, দাঁড়াও, এই দেখেছো, তোমার মোবাইলটা ভুল করে নিয়ে চলে যাচ্ছিলাম, এই নাও। মোবাইলটা দিয়ে দিতে মীরা রেগে বলে ওঠে, বন্ধু আসতে না আসতেই আমাকে এতটা পর করে দিলে যে আমার দেওয়া গিফটটাও রাখতে পারলে না। বাহ, এই নাকি বন্ধু ভাবো? এমনভাবে অপমান তো না করলেও পারতে। এই না না, আমি তেমন মিন করে কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, এটা আমি তোমার স্মৃতি হিসাবে আমার কাছে রেখে দিচ্ছি, যত্ন করে রেখে দেবো। এবার আসি, বন্ধু গাড়ি নিয়ে ওয়েট করছে। মীরার এত কান্না পাচ্ছিল যে তার মুখ থেকে আর একটা শব্দ বের হতে চাইছিল না। সে বারবার চাইছিল যে শুভকে আঁকড়ে জড়িয়ে ধরে বলুক, আমি তোমাকে কোথাও যেতে দেব না শুভ, আমি তোমাকে কোথাও যেতে দেব না, প্লিজ প্লিজ তুমি আমার কাছে থেকে যাও আমার হয়ে। কিন্তু চাইলেই কি সব বলা যায়? কিছু কিছু কথা চোখের ভাষা পড়ে বুঝে নিতে হয়। কিন্তু শুভ বুঝল না। তাকে ছেড়ে সে চলে গেল। মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দূরে যেতে দেখছে। চোখ থেকে বয়ে চলেছে অশ্রুর ধারা। শুভ চলে যেতেই পুরো বাংলোটা যেন জেলখানা মনে হলো মীরার কাছে। আর কিছু ভালো লাগে না আগের মতো। আজ 4 দিন হয়ে গেল। মীরা আর আগের মতন ঘরে ছুটে আসে না, বেশিরভাগ সময় হাসপাতালে কাটিয়ে দেয়। শুভ চলে যেতে তার জীবন থেকে যেন খুশিটাই চলে গেছে। শুভর আশাতেই জীবন রঙিন হয়ে উঠেছিল। শুভ চলে যেতে সেটা এখন আবার ফ্যাকাশে। ফোন দেখতে দেখতে মীরা ভাবতে থাকে, এতদিন হয়ে গেল শুভ একবারও কল করলো না। হঠাৎ ফোনটা বেজে ওঠে। তুলতেই ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসে। হ্যালো, কেমন আছো? কাজের চাপে এই কদিন তোমার খবর নিতে পারিনি গো একদম। কি হলো? হ্যালো হ্যালো, কিছু বলছো না যে? মীরা শুভর গলাটা শুনেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তার একটা আওয়াজ শোনার জন্য সে কত দিন ধরে অপেক্ষা করে আছে, আর সে বাবু এতদিন পর কল করার টাইম হলো। মীরা বলে, ভালো। ম্যাডলি কেমন আছে? ম্যাডলি ভালো আছে, আপনার কথা শুনে তো লাফাচ্ছে। তারপর কিছুক্ষণে নিস্তব্ধতা। শুভ বলে ওঠে, আমি কেমন আছি জিজ্ঞাসা করবে না? ভালোই থাকবে নিশ্চয়ই। কাছের বন্ধুকে পেয়ে গেছো, দূরের বন্ধুকে কি আর মনে থাকে? তাই জন্যই তো এতদিন উধাও ছিলে। আরে তেমন একদমই নয়, আসলে নতুন জায়গা তো, তাই একটু মানিয়ে গুছিয়ে নিতে সময় লাগছে। বাই দ্য ওয়ে, একটা কথা বলার ছিল। তুমি আজকে ফ্রি আছো? আজ তো অ্যাকচুয়ালি আজকে আমার বার্থডে, তাই আমি আমার কিছু কাছের মানুষদেরকে ডেকে একটা পার্টি দিচ্ছি। তুমি আসবে যদি আমি বলি? এই কথা শুনে মীরার সব রাগ অভিমান এক নিমেষের মধ্যে শেষ হয়ে গেল। তোমার বার্থডে, এটা তুমি আমাকে আগে বলবে না? হ্যাপি বার্থডে শুভ, উইশ ইউ আ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাঙ্কস। তোমার বার্থডে বলে কথা, এমন স্পেশাল দিনে আমি যাব না? নিশ্চয়ই যাব। ঠিক আছে, আমি অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, 8টার মতো চলে আসবে কিন্তু। আচ্ছা হ্যাঁ, তাহলে এখন রাখি, অনেকগুলো কাজ পড়ে আছে, যাই। আসবে কিন্তু। ওকে, বাই। কথাটা বলে ফোন রেখে মীরা খুশিতে লাফাতে থাকে। ও চটপট ডিউটি শেষ করে রুমে গিয়ে ভাবতে থাকে কি পরে যাবে। মীরার মনে পড়ে যায়, কথায় কথায় শুভ একদিন বলেছিল মেয়েদের নাকি শাড়ি পরলে তার খুব সুন্দর লাগে। তাই মীরার একটা ব্ল্যাক কালারের শাড়ির উপর চোখ পড়ে। এদিকে শুভ রুম ডেকোরেশন আর খাবার দাবারের আয়োজনের জন্য ব্যস্ত আছে, আর ম্যাডলি শুভর পিছন পিছন ঘুরছে। আরে আরে করছো কি ঠিক করে কাজ করো। আরে ওদিকে চেয়ারগুলো পড়ে যাবে। আরে মিষ্টিটাও তো এখনো এলো না। আরে বাবা, সময় তো হয়ে এলো। এই ওটা ঠিক করে লাগাও। হ্যাঁ হ্যাঁ কাকু, তোমার বাঁ পাশে ওই জায়গাটা একটু ভালো করে ঝাঁট দেবে, বুঝলে? আরে হ্যালো, হ্যাঁ হয়েছে, ঠিক আছে দাঁড়া আমি দেখছি। বাবা কত কাজ, আর ভাল লাগে না, সব একা হাতে আমাকে সামলাতে হচ্ছে। শুভ একা হাতেই সবটা সামলাচ্ছে। এদিকে বিধান খেতে বসে গেছে। আর একটা মাংসের পিস দে তো। উফ দীপা, তুই যে রান্না করিস না, একদম ফাটাফাটি। বাহ রে ভাই বাহ, এদিকে আমার কাজ শেষ হচ্ছে না, ওদিকে বাবুর খাওয়া শেষ হচ্ছে না। শোন ভাই, খাওয়াটা একটু কমা, ভুঁড়িটা দেখতে পাচ্ছিস তো, বাড়তে বাড়তে কোন জায়গায় ঠেকছে, কোন দিন দাম করে ফেটে যাবে। ওই শোন, তোকে একটা কথা বলি, পৃথিবীতে এত কিছু যা হচ্ছে না বস, সেগুলো সব এই পাপি পেটের জন্য। তাই পেটকে খুশি রাখলে মন খুশি থাকবেই। কি বল দিবা? অনেক হয়েছে তোর জ্ঞান দেওয়া, এবার আমার সঙ্গে চ তো, অনেক কাজ পড়ে আছে ভাই, একা হাতে পারছি না। এই বলে বিধানকে টেনে নিয়ে চলে যায়। রাত হতেই ধীরে ধীরে আমন্ত্রিত অতিথিরা সব চলে আসে। 8টা থেকে 9টা বেজে গেছে ইতিমধ্যে।
শুভর জন্য সবাই অপেক্ষা করলেও শুভ সেখানে নেই। সে গেটের কাছে দাঁড়িয়ে। শুভকে একটু অস্থির দেখাচ্ছে। গেটের কাছে সমানে পায়চারি করে যাচ্ছে। হঠাৎ বিধান এসে বলল, কিরে, সবাই তো চলে এসেছে, ওয়েট করছে তোর জন্য, চল কেক কাটবি চল। আরে মীরাকেও ডেকেছি, কিন্তু 9:15 বেজে গেল, এখনো আসছে না। একটু দাঁড়াতো। শুভ বারবার শুধু গেটের দিকে তাকাতে থাকে। হঠাৎ একটা ব্ল্যাক কালারের অডি শুভর বাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়িটা হঠাৎ করে শুভর সামনে চলে আসায় শুভ একটু চমকে গিয়ে পিছিয়ে গেছিল। তারপর গাড়ির ভিতর মীরাকে দেখতে পেয়ে বলে, আরে এত লেট কেউ করে? সরি ফার্স্ট টাইম শাড়ি পরতে গিয়ে না লেট করে ফেলেছি। বলে মীরা গাড়ি থেকে নেমে আসে। আচ্ছা ঠিক আছে, এবার চলুন, সবাই অপেক্ষা মীরাকে দেখে শুভ যেন স্তব্ধ হয়ে যায়, যেন আর বলার মতো কোনো ভাষা নেই। ও শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে মীরার দিকে। মীরার কালো মেঘের মতো ঘন চুল, সরস্বতী ঠাকুরের মতো সুন্দর মিষ্টি মুখ, কপালে একটা ছোট কালো টিপ, চোখ ভর্তি কালো কাজলের বাহার, গোলাপের পাপড়ির মতন লাল ঠোঁট, ঠোঁটের নিচে আবার একটা কালো তিল, মুখে চাঁদের মতন স্নিগ্ধ হাসি। সবকিছু মিলিয়ে প্রকৃতি তার অনন্য সৃষ্টির এক অপূর্ব দৃষ্টান্ত তৈরি করেছে। সোনার মতো ফর্সা দেহে কালো শাড়ি যেন তার সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শাড়ি পরলে কাউকে যে এতটা সুন্দর লাগতে পারে, শুভ সেটা সচক্ষে না দেখে বিশ্বাস করতে পারত না। শুভ এক পলকের জন্য চোখ সরাতে পারছে না মীরার থেকে। মীরাও শুভকে দেখে যাচ্ছে এক দৃষ্টিতে, যেন দুজন দুজনের চোখের গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে, যেখানে কোনো বাধা নেই, নেই কোনো নিয়ম শৃঙ্খলা, যেখানে আছে শুধু প্রেম আর প্রেম। আর সেই প্রেমের সাক্ষী মীরা আর শুভ। বিধানের গলাটা শুনে দুজনের হঠাৎ চটক ভাঙে। হ্যাঁ চলো চলো, তুমিও এসো। তারপর দুজনেই একটু লজ্জা পেয়ে হেসে ওঠে। এরপর মীরাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় শুভ। মীরা দেখো, ইনি হচ্ছেন সৃজনবাবু, এই গ্যারেজের মালিক। আর ইনি হচ্ছেন তার ছেলে, আমার বন্ধু বিধান। আর এই হচ্ছে সুদীপা, বিধানের বোন, ও খুব ভালো রান্না করে। আর এই হচ্ছে সুজয়, আর এই হচ্ছে রাহুল, এই গ্যারেজেই কাজ করে, বুঝলে। আর এ হচ্ছে মীরা, খুব বড় ডাক্তার। মীরা সবাইকে নমস্কার জানায়, আর প্রত্যুত্তরে সবাইও জানায় মীরাকে নমস্কার। মীরার কিছু লাগবে নাকি, মীরার গরম লাগছে নাকি, মীরার সব দিকের খেয়াল রাখে সবাই মিলে। এই অচেনা মানুষদের এত ভালোবাসা পেয়ে মীরাও একটু ভাবুক হয়ে পড়ে। তার পরিবারের তাকে এত কেউ ভালোবাসেনি যতটা এরা কিছুক্ষণের মধ্যে ভালোবেসে ফেলেছে। মীরার মনে হচ্ছিল সে সত্যি সত্যি নিজের বাড়িতেই আছে, তার পরিবারের কাছে। এরপর শুভ কেক কেটে প্রথমে সৃজনবাবুকে খাওয়াতে গেলে সৃজনবাবু বলে ওঠেন, বাবা, এই প্রথমবার আমার ঘরে লক্ষ্মীমা এসছে, তা তুমি তাকেই প্রথম খাওয়াও, কেমন? সৃজনবাবুর কথা শুনে শুভ মীরাকে কেক খাইয়ে দেয়। মীরাও শুভকে কেক খাইয়ে দেয়। এরপর একে একে সবাই শুভকে কেক খাওয়াতে থাকে। সুদীপাও শুভকে কেক খাইয়ে দিয়ে বলে, হ্যাপি বার্থডে শুভদা। আর এদিকে বিধান একটু কেক শুভকে খাইয়ে দিয়ে বড় একটা কেকের পিস হাতে নিয়ে নিজেই খেতে বসে যায়। বিধানের এমন খাওয়া দেখে সেখানে একটা হাসির পরিবেশ তৈরি হয়। এরপর শুরু হয় রাতের খাওয়া দাওয়ার পর্ব। সৃজনবাবু মীরাকে লক্ষ্মীমা ছাড়া তো কোনো কথাই বলছিলেন না। এই সুদীপা, আরে লক্ষ্মীমাকে আরো দুটো মাংসের পিস দে তো, মেয়েটা একেবারে না খেতে খেতে রোগা হয়ে গেছে। দে দে, আরো দুটো পিস দে। মীরা হাত নেড়ে বলে, না 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 কাকু, আর পারবো না, একদম পেটে জায়গা নেই, প্লিজ। আরে হ্যাঁ, বাবা তো ঠিকই বলেছে, তুমি আমাদের শুভর প্রিয় অতিথি বলে কথা। তোমার কোনো যত্নের অভাব বলে আমাদের শুভবাবু কষ্ট পাবে না। শুভ বিধানকে চিমটি কেটে বলে, এই চুপ করবি। এরপর বিভিন্ন রকমের কথা, হাসি, মজা, ঠাট্টা করতে করতে রাত প্রায় 1টা বেজে যায়। মীরা ঘড়ি দেখে বলে, ইস, কথা বলতে বলতে খেয়ালই করিনি কত লেট হয়ে গেল। কাকু, আজ তাহলে আসি। মীরার কথা শুনে সৃজনবাবু ভুরু কুঁচকে বললেন, আরে কি অদ্ভুত, কোথায় যাবেটা কোথায়? এত রাতে আমি আমার লক্ষ্মীমাকে একা ছেড়ে দেবে ভেবেছো নাকি? হ্যাঁ, একদম না, একদম না। আর যা দিনকাল পড়েছে খারাপ, হ্যাঁ, কোথায় কি অঘটন ঘটে তো বলা যায় না রাত বিরেতে। না না, আরে না না কাকু, কিচ্ছু হবে না, আমার কাছে গাড়ি আছে তো। উফ, আমি বললাম তো, একদম নয়, কথা শুনবে। এত রাতে আমি একা ছাড়ছি না। সুদীপা মা, এই তুই যা তো, আবার লক্ষ্মী মায়ের জন্য তোর রুমে বিছানা করে দে, যা। সৃজনবাবুর আদরের শাসনে মীরা না করতে পারল না। অবশ্য মীরার একটু সুবিধা হলো, শুভর সাথে আরেকটু সময় কাটাতে পারবে।
এরপর শুভ মীরাকে সব জায়গা ঘুরে দেখাতে থাকে, বলে, মীরা, নিচে যে পুরো গ্রাউন্ড ফ্লোরটা দেখলে ওটা পুরোটা গ্যারেজ, আর ওপরে ফার্স্ট ফ্লোরে সৃজনবাবুদের রুম, আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমার এই ছোট্ট দুনিয়া। এর আগে একটা স্টোর রুম ছিল বুঝলে, এখন এটা আমার রুম। মীরা রুমে ঢুকে রুমটাকে ভালো মতো দেখতে থাকে। রুমের দরজা জানলাগুলো ভগ্নপ্রায়, কোনো কোনো জায়গায় চুনকামের কাজ খসে পড়েছে। তাও শুভ টুনি বাল্পার পোস্টার দিয়ে খুব ভালো মতো সাজিয়েছে ঘরটা। মীরা একটা পোস্টারের সামনে এসে বলে, ইনি কে? ইনি হলেন শ্রী সত্যজিৎ রায়, বিংশ শতাব্দীর একজন বিখ্যাত সিনেমা পরিচালক, লেখক, গীতিকার, আরও কত কি। লোকটাকে যা ভালোবাসি না গো। মীরা রুমটা ঘুরে ঘুরে দেখে বলে, সাহিত্য সম্পর্কে তোমার অনেক আগ্রহ দেখছি। তুমি লিখতে ভালোবাসো বলেছিলে না? তাই তোমার জন্য একটা গিফট এনেছি, এই নাও। বলে মীরা শুভর দিকে একটা গিফট বাড়িয়ে দেয়। গিফটটা দেখে শুভ বলে, এসবের কি দরকার ছিল? ও মা, বার্থডেতে বন্ধুকে গিফট দেবো না? খুলে তো দেখো পছন্দ কি না। আরে, আমার তো তোমার ভালো খারাপ সবটাই পছন্দ। কিছু বললে? না না, বলো বলো। বলে গিফটটা খুলতে থাকে শুভ। খুলে দেখতেই চমকে ওঠে। মীরা, মীরা, আমি এটা নিতে পারবো না। কেন? তোমার কি গিফটটা পছন্দ হয়নি? মীরা, এটা একটা ম্যাকবুক প্রো, তাও লেটেস্ট মডেল। এর দাম মিনিমাম 2 লাখ টাকা। এত দামি গিফট আমি নিতে পারবো না। আমার কাছে সব থেকে দামি কি জানো? তুমি। তোমার বন্ধুত্ব দামি, তার কাছে এর দাম কিছুই নয়। আর তুমি যদি এটা না নাও তাহলে কিন্তু আমি আর কথা বলবো না তোমার সাথে। ওকে বাবা, ঠিক আছে, কিন্তু এরপর থেকে আর কোনো দামি গিফট নয় কিন্তু। আচ্ছা ঠিক আছে। এরপর তারা ছাদে চলে আসে। দুজনে পাশাপাশি বসে পূর্ণিমার চাঁদ দেখতে থাকে। শুভ বলে, আজ পূর্ণিমার চাঁদকে কেমন ফিকে ফিকে লাগছে। কেন? কারণ আমার সাইডে যে চাঁদ বসে আছে তার কাছে তো আসল চাঁদ পাত্তাও পাবে না। ধ্যাৎ, ফালতু কথা যত। জানো শুভ, আমি এত খুশি কোনোদিন হইনি যতটা আজ হয়েছি। এখানে এসে আমি ভালোবাসার আসল মানে বুঝতে পেরেছি, পরিবার কেমন হয় সেটা জানতে পেরেছি। এখানে ঘর ছোট হলে কি হবে, মানুষগুলোর মন খুব বড়। এই ধরো কিছু ঘন্টার পরিচয়, এরা আমাকে এত কাছের বানিয়ে নিয়েছে যেন আমি বরাবরই এই পরিবারের একজন সদস্য ছিলাম। এদের মধ্যে কোনো ছলনা নেই, কোনো কৃত্রিমতা নেই, আছে শুধুমাত্র সরল নিষ্পাপ মন, যারা মন খুলে সবাইকে শুধু ভালোবাসতে জানে। এরা এরা এত সুন্দর হাসছে, খেলছে, কথা বলছে, কিন্তু সবাই তো এমন হয় না। আমার মনে আছে আমার পরিবারে যখন কারোর বার্থডে বা কোনো পার্টি হতো তখন সেটা কোনো আনন্দের পরিবেশ হয়ে উঠতো না। ধনী ব্যক্তিরা একে ব্যবসায়িক সুযোগ হিসেবে দেখত, যেখানে আরও ধনী ব্যক্তিদের সঙ্গে দেখা করার জন্য এবং তাদের আমন্ত্রণ জানানোর সুযোগ তৈরি হতো। সেখানে কেউ মন খুলে হাসতো না, সবার মুখে থাকতো একটা মিথ্যে হাসির মুখোশ। আনন্দের কোনো ছোঁয়া থাকতো না সেই পরিবেশে। আমার না দম বন্ধ হয়ে আসতো, জানো, মনে হতো আমি একটা জেলখানায় বন্দি হয়ে আছি, যেখানে যেখানে আপন বলে কেউ নেই। তুমি খুব লাকি শুভ, তুমি এই সব মানুষের মধ্যে থাকার সুযোগ পাচ্ছ, তাদের ভালোবাসা পাচ্ছ। আর আমিও খুব লাকি যে আমি তোমাকে পেয়েছি, আই মিন তোমার বন্ধুত্ব পেয়েছি। মীরা শুভর হাতটা শক্ত করে ধরে রেখে বলে, কথা দাও শুভ, কথা দাও তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। যাই হয়ে যাক তুমি সব সময় আমার পাশে থাকবে, আমাকে তোমার কাছে রাখবে, কখনো দূরে ঠেলে দেবে না। মীরা, আমি তোমায় কথা দিচ্ছি, কোনোদিনও ছেড়ে যাব না তোমাকে। সে তুমি যত দূরেই থাকো না কেন, তোমাকে সব সময় নিজের কাছে রাখবো মীরা, কথা দিচ্ছি। এরপর দুজন দুজনের চোখে তাকিয়ে থাকতে থাকতে পরস্পরের দিকে এগিয়ে আসতে থাকে। তারা ধীরে ধীরে এতটা কাছে চলে আসে যেন দুজনের ঠোঁট একে অপরকে স্পর্শ করে ফেলবে। আর ঠিক তখনই সুদীপা মীরাকে খুঁজতে খুঁজতে ছাদের উপর এসে বলে, বিছানা হয়ে গেছে মীরাদি। সঙ্গে সঙ্গে দুজন দুজনের থেকে ছিটকে চলে আসে, এমন ভাব করতে থাকে যেন কিছুই হয়নি। মীরা সুদীপাকে সঙ্গে নিয়ে রুমে চলে যায়। শুভ একটা দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে হাসে। চাঁদ দেখতে দেখতে সেখানেই শুয়ে পড়ে সে।
সকাল হতেই মীরা বেরিয়ে পড়ে হাসপাতালে যাওয়ার জন্য। তাকে ছাড়তে সবাই আসে। মীরা সৃজনবাবুকে প্রণাম করে বলে, আসছি কাকু, বাই এভরিওয়ান। বলে মীরা গাড়ির কাছে চলে যায়। শুভ মীরাকে এগিয়ে দেওয়ার জন্য তার পিছনে পিছনে চলে আসে। মীরা, কোনো কাজ অসম্পূর্ণ থেকে যাচ্ছে না তো? মীরা জেনেও না জানার ভান করে বলে, কোনো কাজ আমার তো মনে পড়ছে না। আচ্ছা না, ঠিক আছে, যাও, সাবধানে যাবে। হ্যাঁ। মীরা একটু হেসে ফট করে শুভর গালে একটা চুমু খেয়ে গাড়ি নিয়ে চলে যায়। এই কাজটা এত তাড়াতাড়ি হয়েছিল যে শুভ কিছু বোঝার আগেই ম্যাডাম হাওয়া। শুভ গাল ধরে রুমে চলে আসে আর পাগলের মতো নাচতে থাকে। লাইফে এত রিজেকশনের পরে এই প্রথমবার তাকে কেউ অ্যাকসেপ্ট করেছে। লোকে বলে না, যা আমাদের ভালো লাগে তা ভগবান দেন না, যা আমাদের জন্য ভালো সেটাই ভগবান আমাদের দেন। তাই অলওয়েজ বিলিভ ইন গডস প্ল্যান। তারপর কি হলো দাদু? তুমি পড়তে পড়তে থেমে গেলে কেন? একটা মেয়ে বলে ওঠে। বুড়ো দাদু কাঁপা কণ্ঠে বলেন, এর পরে তো আর কোনো পেজ দেখতে পাচ্ছি না বনি দিদি ভাই। আমাকে দাও দেখি বইটা। তারপর বনিও বইটা ভালো মতন উল্টে পাল্টে দেখে বলল, কই না তো, বইটাতে তো আর কোনো পেজ নেই। কিন্তু এই গল্পটা তো অর্ধেক গল্প, বাকি পার্ট কি বের হয়নি দাদু? আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এই বইতে কোনো লেখকের নাম লেখা নেই। পাবলিকেশন কি কোনোভাবে তার রাইটারের নাম লুকাতে চাইছে? আহা, তুই এত অস্থির হচ্ছিস কেন বলতো দিদি ভাই? অস্থির হব না? এত সুন্দর এই গল্পটা যে লিখলো, পাবলিকেশন তার নামটাই লিখলো না। এত কষ্টের কি কোনো দাম নেই? হ্যাঁ, এই দেখো দাদু, পাবলিকেশনের নাম লেখা আছে, ফোন নাম্বার, অ্যাড্রেস, সব কিছু তো দেওয়া আছে। একবার গিয়ে বইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে কেমন হয় বলো তো? আর অ্যাড্রেসটাও তো আমাদের কলেজের পাশেই। এই বলে বনি কাঁধে একটা ব্যাগ আর বইটা নিয়ে বেরিয়ে যায়। দাদু পিছন থেকে চিৎকার করে, আচ্ছা দাঁড়া দিদি ভাই। কিন্তু কে শোনে কার কথা? বনি নিমেষের মধ্যে সেখান থেকে হাওয়া হয়ে গেছে। বনি সোজা চলে যায় বইয়ে লেখা অ্যাড্রেসটাতে এবং কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, আপনাদের এই গীতা পাবলিকেশন থেকে একটা বই প্রকাশিত হয়েছে, 2.5 অক্ষর, কিন্তু এই বইতে কোনো লেখকের নাম লেখা নেই। কথা শেষ করতে না করতেই কাউন্টারে বসে থাকা লোকটা মুখে পান চিবোতে চিবোতে বলে, ওই তো সোজা গিয়ে ডান দিকে যান, যা জানার আছে ওনাকে জিজ্ঞেস করুন। এই কথা শুনে বনি সেই দিকে চলে যায়। এদিকে কাউন্টারে বসে থাকা লোকটা গজগজ করতে থাকে, আমার কি আর কাজ নেই নাকি? আর এই সকাল থেকে 10 জন হলো সেম কথা জিজ্ঞেস করছে। বনি সোজা গিয়ে ডান দিকে যেতে একটা রুম দেখতে পায়। দরজা খুলে বলে, ভিতরে আসতে পারি? চেয়ারে বসা একটা ছেলে বলে ওঠে, প্লিজ কাম। বনি ভিতরে ঢুকে বলে, নমস্কার, আমি বর্ণালী মুখার্জি। নমস্কার, আমি শ্রীমন্ত ভৌমিক। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আসলে আমি এই বইটার ব্যাপারে একটু জানতে চাই। 2.5 অক্ষর? বলুন, কি জানতে চান? বইটাতে কোনো লেখকের নাম লেখা নেই, আর বইটার কাহিনীটাও অর্ধেক। এর কি কোনো সেকেন্ড পার্ট বেরিয়েছে, নাকি বইটা কোনো ডিফেক্টিভ পিস? এই বইটা কোন লেখক লিখেছে তা আমাদের জানা নেই। আসলে আমি একদিন পুরনো খবর কাগজের বিক্রির জন্য একটা রদ্দিওয়ালাকে ডাকি, আর তার কাছ থেকেই এই ডায়েরিটা পাই। কিন্তু ডায়েরিটাতে কোনো নাম বা কোনো রকমের কোনো ইনফরমেশন লেখা ছিল না। এই বলে শ্রীমন্তবাবু অরিজিনাল ডায়েরিটা বনিকে দেখান। ডায়েরিটা দেখে খুব পুরনো মনে হচ্ছে, কিছু পেজ উই পোকা খেয়েও গিয়েছে। আচ্ছা, ওই রদ্দিওয়ালাটার নাম্বার পাওয়া যাবে? হ্যাঁ, নিশ্চয়ই, এই নিন। বলে শ্রীমন্তবাবু রদ্দিওয়ালার নাম্বারটা দিয়ে দেয় বনিকে। বনিও শ্রীমন্তবাবুকে ধন্যবাদ জানিয়ে চলে যায় ডিরেক্ট রদ্দিওয়ালার কাছে। বনি তার সাথে ফোনে কথা বলতে বলতে একটা গলির ভেতরে চলে যায়। দাদা, আমি আপনার লোকেশনে চলে এসেছি, আপনি কোথায়? হ্যাঁ দিদি ভাই, এই দেখো লুঙ্গি পরে দাঁড়িয়ে আছি এই নীল ঘরটার কাছে। বনি লোকটাকে দেখতে পেয়ে তার কাছে এগিয়ে যায়। লোকটা খোঁড়াতে খোঁড়াতে এসে বলে, হ্যাঁ তা দিদি ভাই কিসের জন্য এসছেন? বনি রদ্দিওয়ালাকে ডায়েরিটা দেখিয়ে জিজ্ঞেস করে যে কোথা থেকে পেয়েছে। লোকটা ডায়েরিটা চিনতে পারলেও সেটা কোথা থেকে পেয়েছে তা ঠিক মনে করতে পারল না। এটা তো ঠিক মনে পড়ছে না দিদি ভাই, কতজনের বাড়িতে যাই, কেমন করে বলি বলুন তো। বনি চট করে একটা 500 টাকা হাতে ধরিয়ে দিয়ে বলে, এবার ভালো করে মনে করার চেষ্টা করো যে
ডায়েরিটা কোত্থেকে পেয়েছো? লোকটা 500 টাকা পেয়ে খুশি হয়ে যায়। টাকাটা ফট করে পকেটে রেখে খুব গভীরভাবে ভাবতে থাকে। কিছুক্ষণ চুপ থাকার পর বলে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, জেলখানা থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেলখানা থেকে। কেদারবাবু আমাকে প্রায় জেলখানায় ডাকতেন, ওই পুরনো খাতা ফাইল এইসব নেওয়ার জন্য এই ডায়েরিটা পেয়েছিলাম ওখানেই আর কি। এই তারপর তো শ্রীমন্তবাবু এই ডায়েরিটা নিয়ে নেন, ভালো টাকা দিয়েছিল। বনি আর দেরি না করে রদ্দিওয়ালার বলা জেলখানায় চলে যায়। সেখানে গিয়ে একটা কেরানিকে জিজ্ঞেস করে, আচ্ছা, এখানে কেদার বাবু বলে কেউ থাকে? লোকটা বনির দিকে তাকিয়ে বলে, আমি কেদার বাবু, বলুন কিসের জন্য খুঁজছিলেন? বনি সেই ডায়েরিটা বের করে বলে, এই ডায়েরির ব্যাপারে কিছু বলতে পারবেন? ডায়েরিটা ভালো করে দেখে কেদারবাবু বলেন, ঠিক মনে পড়ছে না, কিন্তু আমাদের জেলে ডায়েরি লেখার শখ একজনেরই আছে, সেটা হলো 507-এর। 507 মানে? আর এই আসামিটার সিরিয়াল নাম্বার 507। একটা সাইকো মাল, কারোর সাথে কোনো কথা বলে না, শুধু ডায়েরিতে কি জানি কী সব লিখতে থাকে, এমনকি নিজের নামটাও জিজ্ঞাসা করলে বলে না। তাই আমরা ওকে সবাই 507 বলেই ডাকি। প্লিজ আমাকে একটুখানি ওনার সঙ্গে একবার মিট করিয়ে দেবেন? বলে একটা 500 টাকা বনি ওনার দিকে বাড়িয়ে দেয়। 500 টাকাটা পেয়ে কেদারবাবু এদিক ওদিক ভালো মতো তাকিয়ে নিজের পকেটে ঢুকিয়ে নেন টাকাটা। দেখা করাতে পারি, তাতে কোনো লাভ হবে না, কথাই বলে না তো। এরপর বনি জেলের মধ্যে ঢোকে 507 নাম্বার কয়েদির কাছে। কয়েদি তখনও ডায়েরিতে কিছু একটা লিখছে। বনি বলে, হ্যালো, শুনছেন দাদা? শুনছেন? আপনার নাম কি? আমি আপনার ডায়েরি নিয়ে এসেছি, এই দেখুন। এটা বলতেই কয়েদিটা তার মুখ তুলে তাকায়। মুখটা দেখেই বনি চমকে ওঠে। নাকের ডান পাশে তিল, যেমনটা বইতে পড়েছিল। বনি যা ভাবছে, এ কি সেই, নাকি এটা একটা সংযোগ? বনি একটু সাহস করে বলে, তুমি তুমি শুভ, তাই না? তোমার নাম শুভ, তাই তো? এটা শুনেই কয়েদিটা বলে, চলে যা, চলে যা, চলে যা, এখান থেকে চলে যা, চলে যা, চলে যা, ওখান থেকে সবাই চলে যা, সবাই চলে যা, চলে যা, কেউ থাকো না, চলে যা, চা। এটা তোমার কাহিনী? তুমি সেই শুভ, মীরার শুভ? আচ্ছা, এই ডায়েরিতে যে কাহিনী লেখা আছে সেটা পুরো নয়, আর বাকি কাহিনীর কি হলো? মীরা কোথায়? তুমি এখানে কি করে এলে? কি হলো? চুপ করে থেকো না, বলো না, বলো শুভ, বলো, চুপ করে থেকো না, মীরা কোথায়? এবার কয়েদিটা রেগে চিৎকার করে একটা থালা ছুঁড়ে মারে বনির দিকে। চলে যা বলছি, চলে যা, চলে যা, চলে যা, চলে যা। বনি তার পাগলের মতো রূপ দেখে ভয় পেয়ে যায়। চুল, গোঁফ, দাড়ি বড় বড়। এই মানুষটার সাথে গল্পের শুভর কোনো মিল নেই। তারপর বনি সেখান থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে কেদারবাবুকে শুভ সম্পর্কে জিজ্ঞাসা করলে কেদারবাবু কিছু বলতে পারেন না, শুধু বলেন, আমি 3 বছর হলো এখানে পোস্টিং পেয়েছি, তার আগের থেকে এই কয়েদিটা এখানে আছে। শুনেছি ও নাকি একটা মেয়েকে রেপ করেছিল, তাই 12 বছরের জেল হয়েছে।